আগামী ৩ থেকে ৪ বছর সময়ের মধ্যে প্রায় ১ লক্ষ আপনার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এবং এছাড়াও আমরা ২৫,০০০ মিডওয়াইফ আমরা নিয়োগ দেব আগামী ৩ থেকে ৪ বছরে পর্যায়ক্রমে। প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে। এই প্রাইমারি হেলথ ইউনিটে স্বাভাবিক যে ডেলিভারিগুলো সেগুলো এখানেই হবে এবং প্রত্যেকটা প্রাইমারি হেলথ ইউনিটে অন্তত ২ জন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবে। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে ৩০ থেকে ৫০ বেড আছে, সেখান থেকে আমরা ১০০ বেডে নিয়ে যাব এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৫০০, সেখানে যদি আমাদের মিডওয়াইফ দিয়ে সঠিকভাবে ইকুইপ করতে হয়, সেখানেও প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে অন্তত ৩ থেকে ৪ জন মিডওয়াইফ আমাদেরকে দিতে হবে। এছাড়াও জেলা হাসপাতালেও আমাদের মিডওয়াইফ লাগবে। আমরা দেখব যে কিভাবে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল যেখানে আপনার ডেলিভারির ব্যবস্থা আছে সেগুলো যেন প্রশিক্ষিত মিডওয়াইফ থেকে দিয়ে সুসজ্জিত থাকে। এই সব মিলিয়ে আমরা মনে করি যে যদি আমরা সঠিকভাবে এই কাজটা করতে পারি, আমরা মায়েদের সঠিক পরিচর্যার এটাকে আমরা ইনশিওর করতে পারবো, আমরা নবজাতকের যে সেবা সেটাকে ইনশিওর করতে পারবো। এবং তার উপরেও বড় কথা, আমাদের দেশে যে বর্তমানে সিজারিয়ান সেকশনের একটা ভীতিকর আমি বলবো যে অবস্থা চলছে, হ্যাঁ, এই অবস্থা থেকে আমাদের দেশটা অনেকটাই মুক্তি পাবে। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে আমাদের দেশে এখন পর্যন্ত আসলে কখনোই কম্প্রিহেন্সিভভাবে পরিকল্পনা করা হয়নি। হ্যাঁ, স্পোরাডিকভাবে করা হয়েছে, যেমন কমিউনিটি ক্লিনিক, এইটাও তেমন কোনো চিন্তাভাবনা ছাড়াই। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে গত ১.৫ যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে, মানে কম্প্রিহেন্সিভভাবে চিন্তা করেনি, শুধু কমিউনিটি ক্লিনিকের দিকে ফোকাস দিয়েছে এবং সারা দেশে মনে হয় ১৪,০০০-এর কিছু বেশি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছিল। কিন্তু সেগুলো ওই তৈরি করা পর্যন্ত, তারপরে এটা মেনটেনেন্স যে দরকার, হ্যাঁ, তার যে আপনার পরিচর্যা দরকার, তার জন্য যে বরাদ্দ দরকার, তার জন্য যে পরিকল্পনা দরকার, সেগুলো কিন্তু করা হয়নি। আমরা এই প্রথমবারের মতো আমরা আমাদের দেশে ন্যাশনালভাবে দেশব্যাপী আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। একটা ইউনিট অর্থ এখানে একটা ইউনিয়ন লেভেলের স্বাস্থ্যকেন্দ্র থাকবে যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রের নিচে 3টা করে স্বাস্থ্য হাব থাকবে, এই কমিউনিটি ক্লিনিক থাকবে। কমিউনিটি ক্লিনিক অথবা স্বাস্থ্য হাব, আপনি যাই বলেন না কেন, হেলথ পোস্ট 3টা করে থাকবে এবং প্রত্যেকটা এই স্বাস্থ্য হাবে 3 থেকে 4 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে। তার অর্থ একটা ইউনিয়নের যে আপনার প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, একটা থাকছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার মধ্যে 3টা থাকছে স্বাস্থ্য হাব এবং সেখানে 10 থেকে 12 জন থাকছে কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনার একটা প্রিভেন্টিভ স্বাস্থ্যের একটা প্যাকেজ তারা ডেলিভার করবে এবং যাদের চিকিৎসা দরকার হবে তারা সরাসরি তার অ্যাসাইন্ড যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে আসবে। এবং এই মডেলটা গ্রামে, যদি আমরা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে এবং শহর অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে, মানে গ্রাম শহরের মধ্যে যে হেলথ সার্ভিস যে ডেলিভারি প্যাকেজ, এই প্যাকেজের কোনো পার্থক্য থাকবে না, মানের কোনো পার্থক্য থাকবে না। শহরে হলে পরে শহরে, গ্রামে হলে পরে গ্রামে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য থাকবে না। সো এই যে পরিকল্পনা, এটার আওতায় কমিউনিটি ক্লিনিকগুলো, এগুলো স্বাস্থ্য হাব যেটা বললাম, সেই স্বাস্থ্য হাবে রূপান্তরিত হবে। তো কমিউনিটি ক্লিনিককে আমরা ইনক্লুসিভভাবে আমরা সব কিছু চিন্তা করছি। কমিউনিটি ক্লিনিক এখন আছে 14,000। আমাদের সারা বাংলাদেশে যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করতে চাই, তাহলে আমাদেরকে এরকম আরও অনেক আপনার কমিউনিটি ক্লিনিক আদলে আমাদের স্বাস্থ্য হাব
তৈরি করতে হবে। হামের ক্ষেত্রে আমি বলবো যে দুটো সাফল্য, এটা আপনাদের আমাদের সবারই তুলে ধরা উচিত, দেশের সাফল্য। একটা সাফল্য হলো যে প্রথমে হামে মৃত্যুর সংবাদ আমার মনে হয় শুনি মার্চের 16 তারিখে, এবং আমাদের দেশব্যাপী যে এমার্জেন্সি মিজেলস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এটা শুরু হয় 5ই এপ্রিল। তো মার্চের 16 থেকে 5ই এপ্রিল কিন্তু খুব ছোট্ট একটা সময়, এত অল্প সময়ে একটা আপনার এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু করে দেওয়া এরকম একটা জনবহুল দেশে, এইটা কিন্তু বিশ্বের মানচিত্রের যদি প্রেক্ষাপটে আমি যদি বলি, এটা একটা বড় একটা সাকসেস। এই সাকসেসটা আমাদের সবাইকে সেলিব্রেট করা উচিত। আর দ্বিতীয় একটা সাকসেস আমাদের সেলিব্রেট করা উচিত যে 5ই এপ্রিল থেকে শুরু করে জুনের 5 বা জুনের মাঝামাঝি এই 4 সপ্তাহের সময়ের মধ্যে আমরা ওই এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু হয়েছিল 30টা উপজেলাতে, 18টা জেলা 30টা উপজেলাতে। তারপরে শুরু হলো শহর এলাকাতে 4টা মেট্রোপলিটন সিটিতে, তারপরে শুরু হলো দেশের বাদবাকি এরিয়াতে। এবং আমরা 1 মাসের মধ্যে প্রায় আপনার 100% 6 মাস থেকে 5 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম। এইটাও আমি বলবো যে আমাদের বর্তমান বিশ্বের যে পাবলিক হেলথ যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে এইটা একটা আপনার অসাধারণ ঘটনা। হামের টিকার 2020 এবং 2021-এর যে টিকার রাউন্ড, এই রাউন্ডটা আপনি তথ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কাভারেজ ভালোই ছিল, কিন্তু আমরা সবাই জানি যে 2020-21 ছিল কোভিডের সময়। কোভিড চলাকালীন আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম ডিসরাপ্টেড ছিল। হ্যাঁ, তো তখন কতটা আপনার কতগুলো শিশুর টিকা আসলেই দেওয়া গেছে, এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। তারপরে যে রাউন্ডটা ছিল, প্রত্যেক 4 বছর পর রাউন্ড হয়। 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারির মধ্যে আরেকটা রাউন্ড হওয়ার কথা ছিল। এই রাউন্ডটা একেবারেই হয়নি, এবং না হওয়ার প্রধান কারণ ছিল যে তৎকালীন সরকার তারা হঠাৎ করে অপারেশনাল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তারা ডিপিপিতে মাইগ্রেট করলো। কিন্তু ডিপিপির মাধ্যমে অর্থায়নের যে ব্যবস্থা, এই ব্যবস্থা তখন ছিল না। তো টাকার অভাবে তারা টিকা কিনতে পারেনি এবং পুরো রাউন্ডটাই তারা মিস করেছে। নিয়ম মাফিক একটা শিশু জন্মের প্রথম 9 মাসে তার প্রোটেকশনটা মায়ের কাছ থেকে আসার কথা, কিন্তু আমরা নিজেরাই দেখতে পেয়েছি বিভিন্ন হাসপাতালে 3-4 মাসেরও অনেক শিশুর হাম হয়েছে। তার অর্থ হলো হয় মায়ের কাছ থেকে কোনো প্রোটেকশন সে পায়নি, অথবা এই শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হয়নি, যে ব্রেস্ট ফিডিং না করানোর ফলে মায়ের কাছ থেকে সে কোনো এক্সট্রা প্রোটেকশন পায়নি। এবং এই জন্যই এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এবং এই যে আপনার আনএক্সপেক্টেড ডেথ, পেইনফুল ডেথ, এই ডেথ আমাদের বাংলাদেশকে দেখতে হয়েছে। যারা এখন হামে আক্রান্ত হচ্ছে তারা কি এই এজ গ্রুপের, নাকি আপনার 5 বছরের বয়সের চাইতে বেশি বয়সে? কারণ বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনও দেওয়া হয়নি। এইটা রেগুলার যে রাউন্ড, এটা শুরু হবে আপনার এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে হয় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। একজন ব্যক্তি সে যদি কোনো রকম রোগে আক্রান্ত হয়, সে তার সবচেয়ে কাছের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, সেখানে সে যাবে। ওখানে গেলে তার হেলথ কার্ডটা যখন আপনার মেশিন দিয়ে রিড করবে, তখন তার সকল তথ্য ওই ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে যাবে, সেখানে রেকর্ডেড থাকবে। ওই ব্যক্তির কি অসুখ হয়েছিল, তার কী ডায়াগনস্টিক্স টেস্ট দেওয়া হয়েছিল, তার ফলাফল কি, সে কী ওষুধ তাকে দেওয়া হলো, হ্যাঁ, কী ওষুধ খেলো, এগুলো সব রেকর্ডেড থাকবে। যখন একই ব্যক্তি আবার অসুস্থ হবে, হ্যাঁ, তখন যখন আবার ওই হেলথ সেন্টারে যাবে, তখন তার এই অতীত যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো যে চিকিৎসক তার সামনে এগুলো থাকবে, এবং তার ফলে চিকিৎসক তার যে কোয়ালিটি অফ কেয়ার, এই মানটা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি ওই পার্টিকুলার হেলথ সেন্টার এই রোগীকে চিকিৎসাতে ব্যর্থ হয়, যদি সে চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তখন এই রোগীকে এই হেলথ কার্ডের মাধ্যমে তাকে হায়ার লেভেল হসপিটালে রেফার করবে। 5টা জেলায় আমরা যে পাইলট করব, সেখানে হেলথ কার্ডও পাইলট করা হবে। তো ওখানে আমরা দেখব যে এখানে আপনার টেকনিক্যালি সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেস্ট অফ দ্য কান্ট্রিতে স্কেল আপ করব।